শেয়ার থাকলেও আমি এই ব্যাংকের মালিক, 10 টাকার ডিপোজিট থাকলেও আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক খুলে দাঁড়ায় বলবো, যত গুলি আমার বুকে মারো, যত টিয়ারশেল আমার মাথায় মারো, কিন্তু জনগণের উপর, শেয়ার হোল্ডারদের উপর, ডিপোজিটারদের উপর, এই ব্যাংকের মালিকদের উপর সাবধানে একটা গুলিও ছুটতে পারবে না। এ কোন দেশ? জনগণের আমানতের হেফাজতের কোনো খবর নাই, বরঞ্চ আমানত নিয়ে টানাটানি। আপনারা সবাই জানেন এটি একটা চমৎকার ব্যাংক। সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা এই ব্যাংকের বোর্ডে আমাকে 6টি বছর সেবা দেওয়ার সুযোগ দিয়েছিলেন। সেই সময়টাই ব্যাংক বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 32% একাই তারা আহরণ করত। টোটাল ডিপোজিট ছিল সমস্ত ব্যাংকগুলোর হিসাবে 28%। এই ব্যাংকের কোনো তারল্য সংকট ছিল না, লিকুইডিটি ক্রাইসিস ছিল না, বরঞ্চ অন্যান্য ইসলামী ব্যাংকগুলোকে মাঝে মধ্যে তারা বিনা লাভে সেখানে তাদেরকে সহযোগিতা করত শত শত কোটি টাকা দিয়ে। সেই ব্যাংকটাকে শেখ হাসিনা লেলিয়ে দিলেন এ সালামকে, একা নিজেই এখান থেকে 84,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেল। আরো সাঙ্গপাঙ্গ নিয়ে 1,26,000 কোটি টাকা এখান থেকে চুরি করে নিয়ে গেল। 5 আগস্টের পরিবর্তনের পর ব্যাংকটা আবার কিছুটা স্বাভাবিক ধারায় ফিরে আসতে শুরু করলো, মানুষের আস্থা আবার ফিরে আসতে শুরু করলো। এখন আবার একই ফ্যাসিস্ট কায়দায় সেই ব্যাংকের উপর হামলে পড়া হচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, ইসলামী ব্যাংক যদি মাটির সাথে বসে যায়, সারা বাংলাদেশের অর্থনীতি গিয়ে পড়বে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে এই ব্যাংকগুলা থেকে টাকা উত্তোলন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার কারণে ব্যাপক হারে বেড়ে গেছে। আমি এইমাত্র সফর করে আসলাম, প্রবাসীরা জিজ্ঞেস করে আমরা কি রিমিটেন্স বাংলাদেশে পাঠাবো। আমি জিজ্ঞেস করলাম কেন পাঠাবেন না, আপনার পরিবার আছে না? কয় কার কাছে পাঠাবো? মাঝখান থেকে যদি আমার রিমিটেন্স চুরি হয়ে যায়, এর গ্যারান্টি কি? আমাদের তো কোনো আস্থা নাই। যদি এই অনাস্থার পরিবেশ আরো গভীর হয় আর সারা দুনিয়া থেকে যদি আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে ভয় পায়, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করে দেখছেন? হ্যাঁ, যারা চোর ডাকাত তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের তো অবৈধ অর্থের পাহাড় আছে, কিন্তু সাধারণ মানুষের তো জীবন যায় যায় অবস্থা হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই দুর্বৃত্তপনার দিকে আর আগাবেন না। বাংলাদেশ ব্যাংকে গভর্নর একজনকে বসিয়েছেন, সেই লোক একটা গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, এমডি। তিনি নিজে ব্যাংক্রাফট হয়ে গেলেন, ঋণ খেলাফি হয়ে গেলেন। মাত্র 3 মাস আগে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি হয়েছেন রেগুলার। যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাইতে পারল না, ঋণ খেলাফি হয়ে গেল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া হলো। কি আশ্চর্যের ব্যাপার! এবং আপনারা দেখেছেন এখন যাকে চেয়ারম্যান হিসাবে ইসলাম ব্যাংকে দিয়েছে, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাফি। সেই ঋণ খেলাফির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বিবেক কোথায়? এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্ত জায়গায় যোগ্য, দক্ষ, পরীক্ষিত, সৎ মানুষগুলোকে বসাতে হবে। দলীয় আনুগত্য দেখে দলখানাদেরকে যদি বসানো হয়, অর্থনীতি ধ্বংস হবে। একদল তো পালিয়ে গিয়েছে পাশের দেশে, বাকিরা কোথায় যাবে আমি জানি না। আমরা ওইটা চাই না। আমরা সংসদে প্রথম দিন দাঁড়িয়েই বলেছি যে আমরা নিরর্থক দামি বিরোধী দল হিসাবে এখানে থাকতে চাই না। আমরা অর্থবহ একটা বিরোধী দল হিসাবে ফাংশন করতে চাই। সরকারের গৃহীত সকল কল্যাণমূলক, ন্যায্য, ইতিবাচক কর্মসূচিতে আমরা অবশ্যই আন্তরিক সমর্থন দিব এবং সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু জনগণের স্বার্থের বিপক্ষে যা হবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা চুপ থাকবো না। আমরা গৃহপালিত বিরোধী দল হব না। আমরা জনগণের আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমরা জনগণের আমানতের পাহারাদার হব ইনশাআল্লাহ।
সম্মানিত বন্ধুগণ, এই দেশ আমাদের, আমাদের অধিকার আমাদেরকেই লড়াই করে আদায় করতে হবে। বলবেন লড়াই আর কতকাল? কম করলাম লড়াই, 47-এ করলাম, 71-এ করলাম, 52-তে করলাম, 90-তে করলাম, 24-এ করলাম, আর কত লড়াই? আমাদের জীবন যতদিন আছে লড়াইও ততদিন চলবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে কোনো ব্যক্তি আমাদেরকে ধমকের সুরে কথা বলেছিলেন যে বিরোধী দল যদি এইগুলা করে ওইগুলা করে তাইলে ছাড় দিয়ে কথা বলা হবে না। তারা ভাব এমন যে আমাদেরকে দেখায় ছাড়বেন। আমি বলেছিলাম 54 বছরের ইতিহাসে বাংলাদেশ দেখতে দেখতেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং নতুন করে কিছু দেখানোর দুঃসাহস দেখাবেন না আমাদেরকে। আর জাতির প্রয়োজনে যদি আরেকবার দেখতে হয় দেখব, শতবার দেখতে হয় তাও দেখব, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। সব ক্রেডিট আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর কথা বলার তৌফিক দিচ্ছেন। জমিনের ক্রেডিট 15 নম্বর আসনের মানুষের। আপনারা আমাকে নির্বাচিত না করলে এই কথাগুলো আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে পারতাম না। আমি ইনশাআল্লাহ আপনাদের হকের পক্ষে লড়ে যাব, দেশবাসীর হকের পক্ষে লড়ে যাব, এবং আমি খুবই আস্থাশীল এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই পচা সমাজ থাকবে না ইনশাআল্লাহ। সংসদেও বলেছিলাম আসেন একটু সিদ্ধান্ত নেই, এই 300 জন মিলে, তখন মহিলা এমপিরা নির্বাচিত হয়নি, যে আমরা 300 জন মিলে সিদ্ধান্ত নেই যে আগামীকাল থেকে এই দেশে আর কোনো চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে তেল ক্রাইসিস যেভাবে উবে গেছে, উদাও হয়ে গেছে, বাংলাদেশ থেকে চাঁদাবাজরা উদাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সাথে সাথেও বলেছিলাম এখানে বসা এই লোকগুলা যদি চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় এবং এখান থেকে সুযোগ নেয়, তাহলে চাঁদাবাজি বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব না। তো আমার এই প্রস্তাবে তো সকলের টেবিল চাপড়িয়ে সমর্থন দেওয়ার কথা ছিল। আমার পিছনে যারা বসা ছিলেন বিরোধী দলের সবাই সমর্থন দিলেন, কিন্তু সামনে দেখি কেউ আর সমর্থন দেয় না। বিষয়টা পরিষ্কার হয়ে গেল না? তখন আমি বলেছিলাম মনে রাখবেন, চাঁদাবাজ কোনো দলের নয়, এরা বসন্তের কোকিল। আপনি যখন বিপদে পড়বেন তখন ওই কোকিলগুলা উড়াল দিয়ে চলে যাবে, ওদের ডানা ধরে আপনি আর নাগাল পাবেন না, ওরা কিন্তু আপনাকে রাস্তায় ফেলে চলে যাবে। বলেছিলাম মনে রাখবেন, সেই পরিস্থিতি দেখে সারা বাংলাদেশ লজ্জিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক, তিনি তার অপকর্ম আড়াল করার জন্য পালিয়ে যেতে গিয়ে কলা পাতার উপর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেদিন আমরা যেন কেউ ভুলে না যাই। অপকর্ম করলে দুনিয়ায়ও তার পরিণতি ভোগ করতে হবে, আর আখিরাতে আল্লাহর জিম্মায় তো আছেই। আল্লাহর বিচার দুনিয়া থেকে কেউ এসকেপ করতে পারে না, আজ হোক কাল হোক। যে অন্যকে অপমান করে, যে অন্যের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, তার পরিণতি কিছুটা হলেও দুনিয়া তাকে পেতেই হয়। স্বচ্ছতার সাথে রাজনীতি করেন সিংহের বাচ্চার মতো। আপনি স্বচ্ছ থাকেন, আপনি সৎ থাকেন। আপনাকে যদি সরকার পরিবর্তনের পরে কেউ আপনার গায়ে হাত দেয়, এটি হবে আপনার জন্য গর্বের। কিন্তু আপনি চুরি করে পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়ে রাজার হালতে, রানীর হালতে থাকলেও এটি হবে বিড়ালের জীবন, এটা সিংহের জীবন নয়। রাজনীতি তারা করা উচিত, তাদেরই করা উচিত যাদের রাজকীয় মন আছে। মন যাদের ফকির, তাদের রাজনীতি করা উচিত নয়। একজন ভিক্ষুকের সন্তানও কিন্তু রাজকীয় রাজনীতিবিদ হতে পারে যদি তার মনটা রাজকীয় হয়। একজন শ্রমিকের সন্তান হতে পারে, ব্যবসায়ীর সন্তান হতে পারে, কৃষকের সন্তান হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি নিজেও একজন কৃষকের সন্তান, কোনো অসুবিধা নাই। কিন্তু রাজার ঘরে জন্ম নিয়েও চুর যদি হয়, তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নাই, তার চুরি করা উচিত, এবং চুরির দায়ে কট হয়ে তার শাস্তি নেওয়া উচিত। সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। পরপর 2টা ঘটনা দেখেন আপনাদের পাশে। একটা রামিসার ঘটনা, একটা ফিরিস্তা সমান মেয়ে সর্বনাশ করে গলা কেটে 2 টুকরা করে ফেললো।
কোথায় আস মানবতা? আমি কালকে সিলেটে গেলাম, সেই একই ধারার আর একটা ঘটনা দেখে আসলাম। আসলে এগুলা দেখলে নিজেদের বুক ধরে রাখা যায় না।